গ্রামের বহু পুরনো এক দেবী মূর্তি চুরি করে নিয়ে যায় এক ডাকাত, যে মূর্তি ছিল সেই গ্রামের রক্ষাকর্তা। তারপরেই গ্রামে শুরু হয় ভয়ঙ্কর মহামারী। 3 পুরুষ ধরে চলে আসা এই মূর্তি নিয়ে লড়াইয়ে জয় হবে কার? তো বন্ধুরা, আজ একটা মাস্টারপিস মালয়ালাম মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যে গল্প শেষ অবধি দর্শকদের বসিয়ে রাখার জন্যই যথেষ্ট। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তবে তার আগে নতুন বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো গল্পে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমাদের 70 দশকের একটি সময়কে দেখানো হয়, যেখানে এক ঠাকুমা তার নাতনিকে একটি গল্প শোনাচ্ছিলেন। গল্প কিছুটা এরকম ছিল যে বহু বছর আগে যখন আদিমানব পৃথিবীতে বিচরণ করছিল, ঠিক সেই সময়ে একটি জ্বলন্ত তারা আকাশ থেকে পৃথিবীর মাটিতে এসে পড়ে। এক বিস্তৃত জঙ্গলে যেখানে সেই স্বর্ণাভ তারা এসে পড়েছিল, সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। জঙ্গলে থাকা গাছপালা সমস্ত কিছুই পুড়ে যায়, সেই সঙ্গে অনেক পশু পাখিও নিমেষেই প্রাণ হারিয়ে ফেলে। দীর্ঘ সময় ধরে সেই তারা অর্থাৎ সেই স্বর্ণাভ পাথরটি সেই জঙ্গলেই থেকে যায়। যে গ্রামে সেই তারা এসে পড়েছিল সেই গ্রামের নাম ছিল হরিপুরাম। আর এই হরিপুরাম গ্রামের বর্তমান বাসিন্দাই হলো এই ঠাকুমা এবং তার নাতনি লক্ষ্মী। যাই হোক, সেই যুগে একসময় সেই রাজ্যের রাজা অনন্তবর্মন এই দিব্য পাথরের বিষয়ে জানতে পারেন। অনন্তবর্মন ঠিক করেন যে তিনি এই দামি অলৌকিক জিনিসটিকে নিজের কাছে রেখে দেবেন। তাই কয়েকজন কামার নিয়ে হরিপুরাম জঙ্গলে হাজির হন, আর সেই অলৌকিক পাথরের সাথে কিছু মূল্যবান রত্ন মিশিয়ে একটি দেবী মূর্তির রূপ দেন, যে মূর্তির নাম ছিল চিয়তি। মূর্তির রূপ নেওয়ার পরে সেই পাথরের অলৌকিক ক্ষমতা যেন কয়েক গুণ বেড়ে যায়। অনন্তবর্মন সেই মূর্তি নিজের সঙ্গে করে তার গ্রামে নিয়ে চলে যান। যদিও মূর্তিটির আসল মালিক ছিল হরিপুরাম গ্রামবাসী, কিন্তু রাজা নিজের দাপটে সেই মূর্তি নিজের গ্রামে প্রতিষ্ঠা করেন। মূর্তি গ্রামে পা রাখার সাথে সাথেই রাজার ধন সম্পত্তি বাড়তে শুরু করে, এমনকি প্রজাদের মধ্যেও খুশির জোয়ার বয়ে যায়। এইভাবেই দীর্ঘ সময় কেটে যায়, আর একদিন কিছু জলদস্যু রাজার রাজ্য আক্রমণ করে। রাজা তার একমাত্র জামাইকে সেই জলদস্যুর সাথে সন্ধি করতে পাঠালে সেই দস্যু তাকে আটক করে নেয়। দস্যু রাজার জামাতাকে বলে যে যতজন নিয়ে এখানে এসেছো সবাই আমার পায়ের নিচে নিজেদের মাথা নামাও। দস্যুর অত্যাচারে তারা সকলেই নত হয়। দস্যু রাজার কাছে একটি সন্দেশ পাঠায়, যেখানে রাজাকেও বলা হয় যে সে যতক্ষণ না পর্যন্ত দস্যুর পায়ের কাছে তার মাথা নত করছে সে শান্ত হবে না। এবার অনন্তবর্মন বলেন যে নিজের প্রাণ গেলেও সম্মান রক্ষা করব, তাই ওই দস্যুর পায়ে মাথা নামানো অনেক দূরের কথা। এই আলোচনা সভায় রাজার মন্ত্রী রাজাকে বলে, মহারাজ, হরিপুরাম গ্রামে একজন অনেক বড় যোদ্ধা আছেন যার নাম কেলু। তিনি অনেক যুদ্ধ কৌশলও জানেন। গ্রামবাসীদের কাছে তিনি রক্ষক আবার পরম পিতা নামেও পরিচিত। তো ওই ব্যক্তি আমাদের সাহায্য করতে পারবেন। তো এবার পরের দৃশ্যে আমাদের কেলুকে দেখানো হয়। কেলু সেই সমুদ্র তীরবর্তী এলাকায় গিয়ে জলদস্যুদের সাথে লড়াই করে এবং এক পর্যায়ে তিনিই জয়ী হন। রাজার সম্মান, রাজ্য এবং জামাতাকে নিয়ে তিনি রাজ্যে ফিরে আসেন। রাজা অনন্তবর্মন পরম পিতাকে কৃতজ্ঞতা জানাবার জন্য তাকে রাজসভায় আমন্ত্রণ করেন। মহারাজ বলেন যে কেলু, আজ তোমার জন্যই আমার জামাতা এবং আমার সম্মান সমেত আমার রাজ্য ফেরত পেয়েছি। বলো তুমি কি চাও আমার কাছ থেকে? মন খুলে চেয়ে নাও। তো কেলু তার নিজের ইচ্ছা রাজার সামনে রাখে। কেলু বলে, মহারাজ, দীর্ঘ সময় আগে আপনি আমাদের গ্রাম হরিপুরামের সম্পদ সেই মূর্তি নিজের সঙ্গে করে নিয়ে এসেছেন। যদি আমাকে কিছু দিতেই হয় তবে সেই মূর্তি আমাকে দিয়ে দিন, এর থেকে বেশি কিছু আমার চাওয়ার নেই। রাজা তো কেলুকে কথা দিয়েছিলেন, এবার যদি পরমপিতা কেলুর দাবি তিনি রাখতে না পারেন তবে তো তিনি ছোট হয়ে যাবেন। তাই রাজা অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ সেই মূর্তি কেলুকে দিয়ে দেয়। কেলু সেই মূর্তি নিয়ে তার গ্রামে ফিরে আসে। গ্রামের পরম সম্পত্তি নিজের স্থানে ফেরত আসতে চলেছিল। তো গ্রামবাসীরা খুব খুশি হয়ে যায়। খুব ধুমধাম করে গ্রামের মন্দিরে সেই মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এদিকে আমরা দেখি যে কেলু জ্যোতি নামের একটি নিচু বর্গের মেয়েকে খুব ভালোবাসত। যাই হোক, একদিন কেলু এবং জ্যোতি একটি নির্জন জায়গায় বসে থাকে।
এখানে আমরা জানতে পারি যে জ্যোতি নিচু জাতের মেয়ে হওয়ার কারণে সে মন্দিরে প্রবেশ করতে পারতো না। কেলুর স্বপ্ন ছিল যে সে একটা এমন মন্দির বানাবে যেখানে মানুষ ভেদাভেদ এবং উঁচু নিচু বিচার না করেই সবাই মিলে একসঙ্গে মন্দিরে প্রবেশ করতে পারবে। প্রেমিকের এমন স্বপ্নের কথা শুনে প্রেমিকা জ্যোতি খুব খুশি হয়ে যায়। এবার কিছুদিন পরে হরিপুরম গ্রামে একটি মহামারী শুরু হয়। সেই মহামারীর প্রকোপ এমন ছিল যে নিজের মানুষেরাই রোগীর ধারে কাছেও ঘিসত না, এমনকি শ্মশানে মুখাগ্নি করার লোকও পাওয়া যেত না। এবার কিছুদিন পরে এই জ্যোতিও এই মহামারীর কবলে পড়ে। যেখানে গ্রামবাসীরা মহামারীর কবলে আসা মানুষদের থেকে দূরে সরে যাচ্ছিল, সেখানে কেলু তার প্রেমিকাকে কাছে টেনে নেয়। সে জ্যোতিকে কোলে নিয়ে গ্রাম ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এক পর্যায়ে খুব অদ্ভুতভাবে জ্যোতি সুস্থ হয়ে ওঠে, কিন্তু কেলুকে সেই মহামারী গ্রাস করে। যাই হোক, কেলুর স্বপ্ন ছিল যে সেই গ্রামে উঁচু নিচু ভেদাভেদ ছাড়াই সেই দিব্য মূর্তির মন্দির বানানো হবে। মন্দির তো বানানো হয়েছিল, কিন্তু সেই মন্দিরে নিচু শ্রেণীর মানুষদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই খবর শোনার পরে কেলু খুব ভেঙে পড়ে, আর সে ভাবে যে হয়তো সে তার প্রেমিকাকে মন্দির বানানোর যে প্রতিজ্ঞা করেছিল সেটা তার এই জীবনে আর পূরণ হবে না। যাই হোক, কিছুদিন পরে আমরা দেখি অনন্ত বর্মনের জামাই কেলুর সাথে দেখা করতে আসে, আর সঙ্গে করে নিয়ে আসে একটি গুপ্ত চিঠি। যে চিঠি পড়ার পরে কেলু মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়ে। সেই চিঠিতে এটাও লেখা ছিল যে যেন কেলু এই চিঠি পড়ার পরে সেটা পুড়িয়ে দেয়। এবার সেই কথা মতোই চিঠি পড়ার পরে কেলু সেই চিঠি পুড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই কেলুরও মৃত্যু হয়। কেলুর মৃত্যুর খবর পেয়ে জ্যোতি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কেলু যেহেতু মহামারীর কারণে মারা গিয়েছিল, সেই কারণে তার বাড়ির লোকজন তাকে কেলুর কাছে যেতে দেয় না, তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে দেয়। কাহিনী এবার বর্তমানে আসে, আর এখনও অবধি গ্রামবাসীরা জানতেই পারেনি যে সেই চিঠিতে আসলে কী ছিল। গ্রামবাসীরা ভক্তি শ্রদ্ধার সাথেই সেই মূর্তির পুজো করে আসছিল, আর পরমপিতা কেলুকেও সকলেই স্মরণ করত। আর এই মুহূর্তে সেই মূর্তিরই পুজো চলছিল গ্রামে। বছরে একবার সেই মন্দির খোলা হতো। সেই বাচ্চা মেয়েটি তার ঠাকুমাকে বলে, আমি শুনেছিলাম যে যে সময় পরমপিতা মারা যান তার প্রেমিকা অন্তঃসত্ত্বা ছিল। ঠাকুমা বলে, চুপ করো, এটা তোমার সেই বয়স নয় যে তুমি ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে। আর তাছাড়া লোকেরা তো অনেক কথা বলে, সব কথায় কান দিতে নেই। আমরা জানতে পারি যে মহালক্ষ্মী কেলুরই বংশধর ছিল। তার বাবা ছিল গ্রামের অনেক বড় জমিদার। এবার ঘুমাতে যাওয়ার আগে মহালক্ষ্মী তার ঠাকুমার কাছে মনিয়ন চোরের কাহিনী শোনার আবদার করে। ঠাকুমা লক্ষ্মীকে বকা দেয় এবং বলে যে ঘুমানোর সময় ওই চোরের নাম নিতে নেই। ওই চোর চিয়তী দেবীর মূর্তি চুরি করেছিল। এই পর্যায়ে আমরা জানতে পারি যে গ্রামবাসীরা মনিয়ন চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিল, আর যে ছিল মার্শাল আর্টসে পারদর্শী। গ্রামবাসীরা জানতো যে একা একা এই চোরকে ধরা অসম্ভব, তাই তারা সকলে মিলে গ্রামের জমিদার অর্থাৎ লক্ষ্মীর দাদুকে নিয়ে মনিয়নকে ধরার জন্য প্রস্তুত হয়। এদিকে কিছু সময় পরে এই মনিয়ন তীব্র বেগে আসে এবং সকলের সামনে থেকেই জমিদারের সোনার দাঁত এবং চেন নিয়ে পালিয়ে যায়। আমরা দেখি যে লক্ষ্মীর নজরে মনিয়ন আসলে চোর ছিল না, সে ছিল অনেক বড় যোদ্ধা। তার পারদর্শিতার কথায় লক্ষ্মী খুব খুশি হতো। সেই গ্রামে লক্ষ্মীরই বয়সী একটি ছেলে অজয়নকে আমাদের দেখানো হয়। অজয়ন অন্য কেউ নয়, সে ছিল মনিয়নের একমাত্র মেয়ের ছেলে, অর্থাৎ মনিয়নের নাতি। মনিয়ন মারা যাওয়ার এত বছর পরেও তার চোরের তকমা তার বংশকে বইতে হচ্ছিল। গ্রামে যা কিছুই চুরি হতো গ্রামবাসীরা অজয়নকে ধরত। গ্রামের এক ছোট দোকানদারের দোকান থেকে কিছু পয়সা চুরি হয়ে গিয়েছিল, যে চুরির অপবাদ অজয়নের ওপরে গিয়ে পড়ে। দোকানের মালিক অজয়নকে খুব মারধর করে। অজয়নের বাড়িতে ছিল তার মা এবং দিদিমা। অজয়নের দাদু মনিয়ন অনেক আগেই মারা গিয়েছিল, আর অজয়নের বাবা তার মা এবং অজয়নকে ছেড়ে অন্য কোথাও পালিয়ে গিয়েছিল। ছোট অজয়ন তার দিদিমার খুব কাছের ছিল। যখনই সে কোথাও চোর সন্দেহে মার খেত, সে সোজা তার দিদিমার কাছে চলে আসতো। দিদিমা অজয়নকে তার দাদুর শৌর্যের কথা শোনাতো। সে বলতো যে আমার স্বামী কোনো চোর নয়, তিনি ছিলেন বড় যোদ্ধা, আর এক চুটকিতেই তিনি এই গ্রাম জিতে নিয়েছিলেন।
দিদিমা অজয়নকে বলে যে তোমাকেও তোমার দাদুর মতোই বড় চোর হতে হবে। অজয়নের কাছে ছিল একটি পোষা কাক। সেই কাকের দ্বারা অজয়ন সেই দোকানদারের দোকানের চাবি চুরি করে নেয়। সেই রাস্তা দিয়েই এবার লক্ষ্মী পেরিয়ে যাচ্ছিল। লক্ষ্মী এটা দেখেও কিছু বলে না আর চুপচাপ সেখান থেকে পেরিয়ে যায়। কাহিনী এবার কিছু বছর পরের প্রেক্ষাপটে চলতে শুরু করে। এতদিনে অজয়ন এবং লক্ষ্মী অনেক বড় হয়ে গিয়েছিল। তারা কৈশোর জীবন থেকে যৌবনে পা রেখেছিল। অজয়ন পড়াশোনা শেষ করে তার বাড়িতেই একটি ইলেকট্রিকের দোকান চালাতো। আর আমরা জানতে পারি যে অজয়ন এবং লক্ষ্মী একে অপরকে ভীষণ ভালোবাসতো। রেডিওর মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলতো। অর্থাৎ লক্ষ্মীর বাড়িতে থাকা রেডিও হ্যাক করে অজয়ন তার মাধ্যমে লক্ষ্মীর সাথে কথা বলতো। এখানে আমরা লক্ষ্মীর বাবাকে দেখি, যিনি অজয়নকে দুই চোখে দেখতে পারতেন না। লক্ষ্মী জেনে বুঝে তার বাড়ির ইলেকট্রিক মেশিন খারাপ করে দিত। আর যেহেতু অজয়নই একমাত্র সেই গ্রামের ইলেকট্রিশিয়ান ছিল, তাই বারবার তাকেই মেশিন সারানোর জন্য ডাকা হতো। আমরা বুঝতে পারি যে অজয়নকে বারবার দেখার জন্যই লক্ষ্মী বাড়ির জিনিসপত্র খারাপ করত। লক্ষ্মীর বাবা অজয়নকে বলতো যে আমি জানি তুই জেনে বুঝে মেশিনগুলো ঠিক করে মেরামত করিস না, যাতে বারবার আসতে পারিস আর টাকাও নিতে পারিস। অজয়ন চুপচাপ সেই অপমান মাথা নিচু করে শুনত। আসলে অজয়নের মা এবং তাকে জেলে পাঠানোই ছিল লক্ষ্মীর বাবার আসল উদ্দেশ্য। আমরা দেখি অজয়ন এবং লক্ষ্মী সকলের আড়ালে তাদের সম্পর্ক বয়ে নিয়ে যাচ্ছিল। তারা বেশিরভাগ সময়ই গ্রামের বাইরে অন্য কোথাও গিয়ে দেখা করত, কারণ তারা যদি গ্রামের কোনো লোকের চোখে পড়তো তবে অনেক বড় অশান্তির সৃষ্টি হতো। লক্ষ্মী এখনও তার পড়াশোনা চালিয়ে যায়। অন্যদিকে অজয়ন পড়াশোনা শেষ করে তার ইলেকট্রিক দোকানের পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। সেই সঙ্গে অবসরে সে কিছু বাচ্চাদের টিউশন পড়াতো। এইভাবেই একদিন অজয়ন বাচ্চাদের পড়াচ্ছিল, ঠিক তখনই দুইজন কনস্টেবল তার কাছে আসে এবং গ্রামে হওয়া একটি চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। আসলে গ্রামে কয়েকটি ঘরে কিছু জিনিস চুরি হয়েছিল। গ্রামবাসীরা অজয়নকেই সন্দেহ করছিল, আর পুলিশ কোনো প্রকার তদন্ত না করেই অজয়নকে গ্রেপ্তার করতে আসে। অজয়ন বলে, দেখুন স্যার, আমি আজ অবধি কোনো চুরি করি নাই, যেটুকু ইনকাম করি সৎ পথে করি। কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাস করে না। কিন্তু পুলিশ অজয়নকে থানায় দেখা করতে বলে। এই জায়গায় আমরা দেখি যে অজয়নের মায়েরও এবার তার ছেলের ওপরে সন্দেহ হয়। সে ভাবে যে তার ছেলেও কি তাহলে শেষ অবধি তার বাবার মতোই চোর হলো। অজয়নের মায়ের এমন ভাবনার পিছনেও কিছু কারণ ছিল। কারণ একবার খুব ছোটবেলায় অজয়ন তার পোষা কাকটির সাহায্যে সেই দোকানদারের দোকানের চাবি চুরি করে এনেছিল। আর এই বিষয়টিতে অজয়নের দিদিমা খুব খুশি হয়েছিল। কিন্তু যখন এই বিষয়টি তার মায়ের নজরে যায়, অজয়নের মা তার ছেলের কাছে প্রতিজ্ঞা নেয় যে সে এরপর থেকে আর কখনো চুরি করবে না। কাহিনীর পরবর্তীতে আমরা নরেন নামের একটি ছেলেকে বাস থেকে নামতে দেখি, যে ছিল আসলে সেই দোকানদারের ছেলে। অর্থাৎ যে দোকানদারের চাবি অজয়ন চুরি করেছিল তারই ছেলে। ছোট থেকে নরেন এবং অজয়ন একসঙ্গে পড়াশোনা করেছিল। এক প্রকারে নরেন ছিল অজয়নের খুব ভালো বন্ধু। নরেন দীর্ঘ সময় পরে তার গ্রামে ফিরেছিল। আমরা দেখি যে নরেনের বাবা যেমন অজয়নকে পছন্দ করতো না, তেমনি তার নিজের ছেলের সাথেও তার বনিবনা হতো না। এবার গ্রামে সেই দেবীর পুজো উপলক্ষে একটি বড় উৎসবের আয়োজন করা হয়, যে কারণে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা একটি জায়গায় বসে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে শুরু করে। আর এই বছরও খুব ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা করা হয়। এবার সেখানে উপস্থিত এক ব্যক্তি বলে যে অজয়ন বা তার বাড়ির কাউকে যেন মন্দিরের আশেপাশেও ঢুকতে দেওয়া না হয়। একসময় তার দাদু মনিয়ন মূর্তি চুরি করার চেষ্টা করেছিল, অজয়নও করতে পারে, তাই তাদের মন্দিরের আশেপাশে আসতে দেওয়া যাবে না। কাহিনীর পরবর্তীতে আমরা সুদেব নামের একটি ছেলেকে দেখি। পেশায় ছিল যে রিপোর্টার। গ্রামের এই দেবীর অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট করতে এবং ডকুমেন্টারি বানানোর জন্যই সে এই গ্রামে এসেছিল। এই সুদেব ছিল আসলে এই গ্রামের রাজার বংশধর। তো লক্ষ্মীর বাবা তাকে খুব সম্মান দিতে থাকে এবং বলে যে আমাদের অনেক সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে থাকবেন। এখানে একটি বিষয় হলো, সুদেব ডকুমেন্টারি বানানোর ছল করে এই গ্রামে এসেছিল। আসলে তার উদ্দেশ্য ছিল দেবীর মূর্তি চুরি করা। সুদেবের প্ল্যান ছিল এই মূর্তি চুরি করে লন্ডনে চড়া দামে বিক্রি করবে, আর চুরির দায় চাপাবে অজয়নের ওপরে।
এবার একদিন অজয়ন লক্ষ্মীর সাথে দেখা করতে তার বাড়ির ছাদে যায়। অজয়ন তার সমস্ত দুঃখ কষ্ট লক্ষ্মীর কাছে বের করত। সে লক্ষ্মীকে বলে, সমস্ত গ্রামবাসী আমাকে চোর ভাবে। কাল পুলিশ কোনো প্রমাণ ছাড়াই আমার বাড়িতে এসে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে চাইছিল। এই বিষয়টা আমার স্টুডেন্টরা দেখেছে, যেটা আমাকে ভিতরে ভিতরে ভীষণ যন্ত্রণা দেয়। লক্ষ্মী অজয়নকে সবসময় সাপোর্ট করত আর তার সুখে দুঃখে সর্বদাই তার পাশে দাঁড়িয়ে থাকতো। এবার হঠাৎ লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে ডাকার জন্য ওপরে আসতে থাকে, আর তার মধ্যেই অজয়ন সেখান থেকে পালিয়ে যায়। এবার ঠিক সেই সময় আসল চোর লক্ষ্মীর বাড়িতে ঢোকে। বাড়ির বাইরে থাকা এক ব্যক্তি সেই বিষয়টি লক্ষ্য করে, তবে সে চোরের মুখ দেখতে পায় না। এবার লক্ষ্মীর সাথে দেখা করে অজয়ন লক্ষ্মীর বাড়ির নিচেই দাঁড়িয়ে থাকে। বাইরের লোকটি চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। অজয়ন ভাবে যে কেউ যদি তাকে এখন এখানে দেখে ফেলে তাহলে সবাই তাকেই চোর ভাববে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই রাস্তায় পুলিশ পেট্রোলিং করছিল, তো তারা অজয়নকে ফাঁসাবার জন্য থানায় নিয়ে আসে। লকআপে বন্ধ করে অজয়নকে সেই পুলিশটি মারতে শুরু করে দেয় এবং জিজ্ঞাসা করে, বল এত রাতে জমিদার বাড়ির আশেপাশে তুই কি করছিলিস? তুই কি রাতেই চুরি করিস? অজয়ন বলে, স্যার আপনার ভুল হচ্ছে, আমি এমনি ওই দিকে গিয়েছিলাম, চুরি করতে যাইনি। কিন্তু কনস্টেবল বলে, তুই কি আমাকে বোকা পেয়েছিস? এবার অজয়নের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সে পুলিশের পেটে তার দুটি আঙুল ঘুরিয়ে কলের ওপর টু কৌশল অ্যাপ্লাই করে। অফিসার মুহূর্তের মধ্যেই চুপ হয়ে যায়। সে শুনতে পাচ্ছিল, দেখতেও পাচ্ছিল, কিন্তু কিছু করতে বা বলতে পারছিল না। তো সেই অফিসারকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। সকাল হতেই সেই পুলিশ স্টেশনের এসআই সাইফুদ্দিন সেই গ্রামে আসে। সাইফুদ্দিন একজন সৎ অফিসার ছিলেন এবং সিস্টেমের বাইরে তিনি কাজ করতেন না। তিনি আসা মাত্রই সমস্ত গ্রামবাসীরা অজয়নের ওপরেই লক্ষ্মীর বাড়ির চুরির ভার চাপিয়ে দেয়। কিন্তু গ্রামবাসীর কাছে অজয়নের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই সাইফুদ্দিন বলে যে বিনা প্রমাণে একজনকে গ্রেপ্তার করা আইনত দণ্ডনীয়। সাইফুদ্দিন অজয়নকে বলে যে সমস্ত কেসেই তোমাকে প্রাইম সাসপেক্ট বানানো হয়েছে। তোমার বংশে চোরের যা দাগ আছে সেই দাগ মুছতে তোমাকে অনেক ভালো ভালো কাজ করতে হবে। এক প্রকারে অফিসার অজয়নকে একজন গার্জেনের মতোই বুঝিয়ে ছেড়ে দেয়। বাড়ি ফিরে এসে অজয়ন একটা কথাই চিন্তা করে যে যদি সে চুরি করছে না তাহলে কেউ তো আছে যে চুরি করছে। সেই ব্যক্তি আসলে কে? সে ঠিক করে নেয় যে সে যে কোনো উপায়ে সেই চোরকে হাতে নাতে ধরে গ্রামবাসীদের কাছে ধরা দেবে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করবে। ঠিক সেই সময়ে অজয়নের বেস্ট ফ্রেন্ড নরেন তার কাছে আসে এবং অজয়নকে বলে যে মন্দিরের ভিতর থেকে কিছু আওয়াজ আসছে, মনে হচ্ছে মন্দিরের ভিতরে কেউ আছে। তো সেই কথা শোনা মাত্রই অজয়ন আর নরেন মন্দিরের কাছে চলে যায়। এবার মন্দিরের ভিতরে কি ঘটছে সেটা দেখার জন্য অজয়ন মন্দিরের চূড়ায় উঠে পড়ে এবং ভিতরের দৃশ্য দেখতে শুরু করে। এবার অজয়ন দেখে যে মন্দিরের ভিতরের সেই মূর্তি তার স্থানে নেই। তারা দুজনে এখানে আসার আগে নিশ্চয়ই কেউ মূর্তি চুরি করে নিয়ে গেছে। নরেন এবার এই কথা শুনে ঘামতে শুরু করে। তো অজয়ন বুঝতে পারে যে এই বিষয়টির সাথে নরেনের কিছু তো সম্পর্ক আছে। সে নরেনকে মারতে মারতে জিজ্ঞাসা করে, বল আমি আসার আগে এখানে কি ঘটেছে, আর নিশ্চয়ই সব জেনে শুনে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস যাতে এই চুরির অপবাদও আমার উপরই লেগে যায়। তো নরেনের কাছ থেকে অজয়ন বেশ কিছু তথ্য পায়। এখানে আমরা জানতে পারি যে এই গ্রামের আসল চোর অন্য কেউ নয়, সে হলো নরেন। ছোটবেলা থেকেই সেই আসলে চুরি করে আসছিল আর দায় চাপিয়ে দিচ্ছিল অজয়নের ওপরে। এবার কিছুদিন আগে নরেন লক্ষ্মীর বাড়িতে চুরি করতে গিয়েছিল। সেখান থেকে পালিয়ে আসার সময় সুদেব এবং তার দলবল তাকে দেখে ফেলে। সুদেব নরেনকে বলে, তুমি আমার একটা কাজ করে দিলে আমি তোমার এই চুরির বিষয়টা লুকিয়ে যাব, আর না হলে সবাইকে জানিয়ে দেব যে তুমিই আসল চোর। নরেন তার কথা মানতে রাজি হয়। সুদেব বলে, আজ রাতে তুমি তোমার ওই বন্ধু অজয়নকে মন্দিরের কাছে নিয়ে এসো। আর এই কারণেই নরেন মিথ্যা কথা বলে অজয়নকে মন্দিরের কাছে নিয়ে এসেছিল। এবার তাদের কথোপকথনের মাঝেই সেখানে সুদেব চলে আসে। সুদেব অজয়নকে বলে, মন্দির থেকে মূর্তি আমি চুরি করেছি, আর এখানে একটা চমকে ওঠার মতো সত্যি আমরা জানতে পারি। সুদেব বলে, মন্দিরে থাকা ওই মূর্তিটি নকল। তোমার দাদু মনিয়ন আসল মূর্তি চুরি করে পিতলের একটি নকল মূর্তি বসিয়ে গেছে, আর অরিজিনাল মূর্তি তোমার দাদুর কাছেই ছিল, আর সেটা এখনও হয়তো তোমাদের কাছেই আছে। এই একটু আগে তুমি যে মন্দিরের চূড়ায় উঠেছিলে আমি সেই ভিডিও বানিয়ে নিয়েছি। এবার তোমাকে ওই আসল মূর্তি আমার হাতে তুলে দিতে হবে, তা না হলে এই ভিডিও আমি গ্রামবাসীদের দেখিয়ে দেব। এমনিতেই ওরা তোমাকে চোর ভাবে।
আর তারা যদি জানতে পারে যে মূর্তি তার নিজের স্থানে নেই এবং এই ভিডিও দেখার পরে ওরা তোমাকে এবং তোমার মাকে পিটিয়ে মেরে ফেলবে। আর মন্দিরের অনুষ্ঠানের পূর্বেই তোমাকে ওই মূর্তি আমার হাতে তুলে দিতে হবে, তা না হলে আমি এই ভিডিও লিক করে দেব। এবার কাহিনী এখান থেকে অতীতের প্রেক্ষাপটে চলতে শুরু করে আর আমরা অজয়নের দাদু সেই বিখ্যাত চোর মনিয়নের কাহিনী দেখতে চলেছিলাম। আসলে মনিয়ন চোরের জ্বালায় গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই গ্রামবাসীরা মনিয়ন চোর এবং তার পুরো পরিবারকে গ্রাম থেকে বের করার জন্য প্ল্যান করে। গ্রামবাসীরা এক কড়া পুলিশ অফিসারকে নিয়ে আসে। সেই অফিসার মনিয়নের স্ত্রীর কাছে এসে তার স্বামীর বিষয়ে জিজ্ঞাসা করে। আসলে সেই সময় মনিয়ন বাড়িতে উপস্থিত ছিল না। মনিয়নের স্ত্রী পুলিশটিকে হেললিকের ছলে এড়িয়ে গেলে সেই অফিসার মনিয়নের স্ত্রীর সাথে জোর জবরদস্তি শুরু করে দেয় এবং জোর করে তার ঠোঁট স্পর্শ করতেই সেখানে মনিয়ম চলে আসে। আসলে সে বাড়িতেই একটি গুপ্ত জায়গায় লুকিয়েছিল। পুলিশটির এমন নোংরা ব্যবহার দেখে মনিয়ন তাকে আচ্ছা করে পেটায়। বাকি গ্রামবাসীরা জানতো যে তারা মনিয়মের সাথে পেরে উঠতে পারবে না, যে কারণে তারা চুপচাপ সেখানে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকে। মনিয়ম পুলিশটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সেখানে উপস্থিত লক্ষ্মীর দাদুকে একটা ওয়ার্নিং দেয় যে রাগ আমার উপরে, কিন্তু তার প্রভাব যদি আমার পরিবারের ওপরে বের করো তাহলে পরের বার তোমাকে পেটাবো। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে মনিয়মের স্ত্রী তার মেয়েকে নিয়ে দেবীর মূর্তি দর্শন করতে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বিষয়টিতে মনিয়মের স্ত্রী মীনাক্ষী খুব কষ্ট পায়। সে বাড়ি এসে তার স্বামীকে সমস্ত কথা খুলে বলে। মনিয়ম তার স্ত্রীকে চোখে হারাতো। তার স্ত্রী যখনই তাকে কিছু আবদার করত সে মুহূর্তের মধ্যেই সব কিছু পূরণ করে দিত। তো স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে মনিয়ম ঠিক করে যে সে যে কোনো উপায়ে মন্দির থেকে সেই মূর্তি চুরি করে আনবে। এবার যেমন কথা তেমন কাজ। মনিয়ম মন্দিরে গিয়ে সেই মূর্তি চুরি করে আর যখন সে বাড়ি যাচ্ছিল পুলিশ এবং গ্রামবাসীরা তার উপরে জাল ফেলে তাকে ধরে ফেলে এবং তাকে পিটিয়ে মারে। এমন কাহিনী গ্রামে মনিয়মের বিষয়ে প্রচলিত আছে। কাহিনী এবার বর্তমানে আসে। অজয়ন এটাই ভাবে যে না জানি তার দাদু সেই মূর্তি কোথায় লুকিয়ে গেছে। সে গ্রামের ম্যাপ তৈরি করতে শুরু করে। অজয়ন তার বন্ধু নরেনকে বলে, আজ অবধি তুমি যা যা চুরি করেছো সেই সমস্ত জিনিস প্রত্যেকের বাড়িতে ফেরত দিয়ে আসবে। সব তাদের বাড়িতে ফেরত না দিয়ে এলে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। বন্ধুত্বের খাতিরে নরেন তাই করতে শুরু করে। এদিকে অনুষ্ঠান শুরু হওয়ার আর 10 দিন বাকি ছিল। অজয়ন সমস্ত গ্রামে তল্লাশি শুরু করে, কিন্তু সেই মূর্তি কোথাও পায় না। এবার দেখতে দেখতেই উৎসবের আর 2 দিন বাকি থাকে। অজয়ন লক্ষ্মীর কাছে গিয়ে এতদিন ধরে যা কিছু হয়েছে সমস্ত কথা খুলে বলতে শুরু করে। লক্ষ্মী বলে যে তুমি দেরি না করে পুলিশকে গিয়ে সমস্ত বিষয়টা জানাও। অজয়ন বলে যে না লক্ষ্মী, তাতে কিছু লাভ হবে না, কারণ সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে আছে আর গ্রামবাসীরা সেই ছোট থেকেই আমাকে চোর ভাবে, আমার কথায় কেউ বিশ্বাস করবে না। তো লক্ষ্মী বলে যে তাহলে একটাই উপায়, একটু বুদ্ধি খাটিয়ে ভাবো তোমার দাদু সেই মূর্তি কোথায় রেখে যেতে পারে। তুমি তো সমস্ত গ্রাম খুঁজেছো, কিন্তু তোমাকে এমন জায়গা খুঁজতে হবে যেখানে গ্রামবাসীরা যাওয়ার কথা কখনো চিন্তাই করেনি। তো অজয়ন বাড়ি ফিরে এসে গ্রামের ম্যাপে খুব নিখুঁতভাবে দেখতে শুরু করে। এবার তার নজরে একটি জায়গা পড়ে, নলিনম গুহা, যেখানে গ্রামবাসীরা আজ অবধি যাওয়ার সাহস করেনি। অজয়ন তার শেষবারের মতো চেষ্টা করে এবং সেই গুহায় গিয়ে পৌঁছায়। গুহার ভেতরে যেতেই তার সামনে তারই আঁকা সেই ম্যাপ জীবন্ত হয়ে ওঠে। এখানে মনিয়ম আসলে কিভাবে সেই মূর্তি চুরি করেছিল সেই বিষয়টা আমরা জানতে পারি। তো কাহিনী আবারও অতীতে যায়। মনিয়ন মন্দির থেকে সেই মূর্তি চুরি করার পরে সেই গুহায় গিয়ে পৌঁছায়, যেখানে তার এক কামার বন্ধু উপস্থিত ছিল। সেই বন্ধুর পূর্বপুরুষরাই একসময় রাজার আমলে আসল মূর্তি বানিয়েছিল। এই ব্যক্তি মনিয়মের চুরি করে আনা মূর্তি দেখে এক নিমেষেই ধরে ফেলে যে এই মূর্তি আসল নয়, এটা নিছকই কোনো পিতলের বানানোর নকল মূর্তি। অর্থাৎ রাজার সময়ে পরমপিতা যে মূর্তি প্রতিষ্ঠা করেছিল সেই মূর্তি আসলে নকল ছিল। এই কথা শোনার পরে মনিয়ম চমকে ওঠে। সে এবার পরিষ্কারভাবে বুঝতে পারে যে রাজা অনন্তবর্মন আসল মূর্তির সাথে অনেকগুলি নকল মূর্তিও বানিয়েছিল। যুদ্ধ জেতার উপহারস্বরূপ অনন্তবর্মন পরমপিতা
কেলুর মন রাখতে এবং নিজের দেওয়া কথার দাম রাখতে ছল করে আসল মূর্তি রেখে নকল মূর্তি কেলুর হাতে তুলে দিয়েছিল। আর সেই মূর্তি দীর্ঘ সময় ধরে পুজো হয়ে আসছে। এখানে আমরা এটাও বুঝতে পারি যে অনন্ত বর্মনের জামাই পরমপিতার কাছে যে গুপ্ত চিঠি নিয়ে গিয়েছিল সেখানে এটাই লেখা ছিল। এত বড় ছলনা সহ্য করতে না পেরেই পরমপিতা দেহ ত্যাগ করেছিলেন। তবে দেহ ত্যাগের পূর্বে সেই চিঠি পুড়িয়ে দেওয়া হয়, যে কারণে আসল সত্য লুকিয়ে যায়। যাই হোক, এদিকে মনিয়ম স্থির করে যে সে রাজার বাড়ি থেকে ওই আসল মূর্তি চুরি করে আনবে। মনিয়ন তার নিজের সাথে সেই কামার বন্ধুকেও নিয়ে যায়। রাজার গ্রামে ছিল এক বিশাল আকারের কেল্লা। তবে রাজা সেই মূর্তি কেল্লার কোথায় লুকিয়ে রেখেছিল সেটা খুঁজে বের করা অনেক মুশকিল ছিল। কিন্তু তারপরেও মনিয়ন সেই কেল্লার ভিতরে থাকা নানান বাধা অতিক্রম করে অবশেষে সেই মূর্তির কাছে গিয়ে পৌঁছায়। কাহিনী বর্তমানে আসে। অজয়ন সেই গুহা থেকে বাইরে এলে তার সামনেই সুদেবকে দাঁড়িয়ে থাকতে দেখে। সুদেব প্রথম থেকেই অজয়নকে ফলো করে আসছিল। সুদেব তাকে বলে, মনে হচ্ছে তুমি মূর্তির কিছু একটা ক্লু পেয়েছো। তোমার হাতে সময় কিন্তু অনেক কম, তাই তাড়াতাড়ি মূর্তি খুঁজে বের করো। এদিকে গ্রামবাসীদের মধ্যে জমিদারের মেয়ে লক্ষ্মীকে নিয়ে চর্চা শুরু হয়। আসলে পাশের গ্রামের এক ব্যক্তি লক্ষ্মীর সাথে একটি ছেলেকে ঘুরতে দেখেছিল। তো তারা লক্ষ্মীর চরিত্রের ওপরে দাগ লাগাতে শুরু করে। অজয়নের এই বিষয়টি খারাপ লাগে। সে মাইক নিয়ে পুরো গ্রামবাসীকে অ্যানাউন্স করে যে ছোট থেকেই আমি এবং লক্ষ্মী একে অপরকে ভালোবাসি এবং আমরা সম্পর্কে আছি। লক্ষ্মী অন্য পুরুষের সাথে নয়, বরং সে আমার সঙ্গেই আছে। এই কথা লক্ষ্মীর বাবার কানে যেতেই তিনি খুব রেগে যান। বাড়ি ফিরে এসে লক্ষ্মীকে বলে যে শেষ অবধি ওই চোরের বাড়ির ছেলেকে তোর পছন্দ হলো। আমি অনেক যত্নে তোকে মানুষ করেছি, তাই তোকে তো মারতে পারবো না, কিন্তু অজয়নকেই আমি প্রাণে মেরে ফেলবো। বাবা লক্ষ্মীকে ঘরের মধ্যে লক করে দেয়। অন্যদিকে সুদেব আর নরেন অজয়নের কাছে আসে। আসলে নরেন তার বন্ধু অজয়নকে বাঁচাতে সুদেবের যে ক্যামেরাতে অজয়নের রেকর্ডিং ছিল সেটা ভেঙে দেয়। কিন্তু সুদেব তো খিলাড়ি জিনিস। সুদেব সেই রেকর্ডিংয়ের অনেকগুলো কপি বানিয়ে রেখেছিল। সুদেব অজয়নকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এবার নিরুপায় হয়ে অজয়ন তার মায়ের কাছে আসে। এই জায়গায় মা অজয়নকে তার দাদু মনিয়নের মূর্তি চুরি করার পরের ঘটনা শোনায়। আমরা দেখি যে সেই রাতে মনিয়ন রাজার বাড়ি থেকে তার কামার বন্ধুর সাহায্যে আসল মূর্তি চুরি করে আনে এবং মন্দিরে থাকা নকল মূর্তি এবং রাজার বাড়িতে থাকা আসল মূর্তি দুটোই তার স্ত্রী মীনাক্ষীর সামনে রেখে দেয়। মীনাক্ষী তো স্বামীর শৌর্য দেখে খুব খুশি হয়ে যায়। সে বলে, আচ্ছা একটা কাজ করো, আসল মূর্তি মন্দিরে রেখে এসো, আমরা না হয় নকল মূর্তি আমাদের কাছে রেখে দেব। কিন্তু মন্দিরে দেবী মূর্তি দর্শনের জন্য মীনাক্ষীর যে অপমান হয়েছিল সেই কথা চিন্তা করে অজয়নের দাদু মনিয়ন বলে, আসল মূর্তি তোমার কাছে থাকবে এবং নকল মূর্তি আমি মন্দিরে রেখে আসব। তো মনিয়ন সেই নকল মূর্তি মন্দিরে রেখে আসার জন্য বেরিয়ে পড়ে। মন্দিরের কাছে যেতেই লক্ষ্মীর দাদু, গ্রামবাসী এবং পুলিশেরা মনিয়নের ওপরে জাল ছড়িয়ে তাকে ধরে ফেলে। কিন্তু মনিয়নের ক্ষমতার সাথে তারা পেরে ওঠে না। আর লড়তে লড়তে মনিয়ন সেই পাহাড়ের চূড়ায় চলে যায়। মনিয়নের প্রাণ শক্তিটুকুই আর ছিল বললেই চলে। ঠিক সেই সময় লক্ষ্মীর দাদু মনিয়নের স্ত্রী এবং মেয়েকে সেই জায়গায় নিয়ে এসে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তখন গিয়ে মনিয়ন দুর্বল হয়ে পড়ে আর সেই মূর্তি রেখে সেখান থেকে নিচে ঝাঁপ দেয়। মীনাক্ষী এবং তার ছোট মেয়ের সামনেই মনিয়নের মৃত্যু হয়। কাহিনী বর্তমানে আসে, যেখানে অজয়নের মা তাকে এই কাহিনী শোনাচ্ছিল। মূর্তির খোঁজে অজয়নের মা এবং অজয়ন তার বাবার কিছু পুরনো জিনিস ঘেঁটে দেখতে শুরু করে। আর সেখানেই অজয়ন কচ্ছপ আকৃতির একটি বাক্স দেখতে পায়। ছোটবেলায় মীনাক্ষী অর্থাৎ অজয়নের দিদা তাকে একটি কচ্ছপের গল্প প্রায় শোনাতো। এবার মা ছেলের এই আলোচনার মাঝেই হঠাৎ করে গ্রামবাসীরা অজয়নের বাড়িতে আসে। আসল বিষয় হলো, দেবীর অনুষ্ঠানের আগে গ্রামে কোলেরপট্টু কম্পিটিশন হয়, কিন্তু তাদের গ্রাম থেকে যে ব্যক্তি এই লড়াই লড়ে থাকে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রত্যেকবার এই প্রতিযোগিতায় বিজয়ী ট্রফি হরিপুরাম গ্রামের লোকেরাই পেয়ে থাকে, কিন্তু এবার তারা বিপদে পড়ে যায়, যে কারণে তারা অজয়নকে তাদের গ্রামের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ করে। অজয়ন
অজয়ন প্রথমেই না করে দেয়। অজয়নের মা অনুরোধ করে যে দেখ অজয়ন, আজ এত বছর পরে গ্রামের লোকেরা আমাদের সম্মান দিয়ে কথা বলছে, আর তাছাড়া এই খেলার সঙ্গে গ্রামের সম্মানও জড়িয়ে আছে, তাই তোর এই খেলায় অংশ নেওয়া উচিত। তো অজয়ন বাইরে এসে গ্রামবাসীদের বলে আমি অবশ্যই খেলায় অংশ নেব, কিন্তু শর্ত একটাই, আমার মাকে দেবীর মন্দিরে ঢোকার অনুমতি দিতে হবে। গ্রামবাসীদের কাছে আর কোনো উপায় ছিল না, যে কারণে তারা অজয়নের শর্ত মেনে নেয়। এবার রাত হতেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। গ্রামের সকলেই চিয়তী দেবীর মন্দিরে উপস্থিত হয়। অজয়নও তার মাকে নিয়ে সেই মন্দিরে যায়। আর এখানে একটা অবাক করা বিষয় ঘটে। লক্ষ্মী নিচু জাতির মানুষদের কাছে গিয়ে বসে পড়ে, যে বিষয়টা তার বাবার মোটেও ভালো লাগে না। আর এখানে লক্ষ্মীর বাবাই অজয়নকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছিল। তার আসল উদ্দেশ্য ছিল এই প্রতিযোগিতায় বিপক্ষ পার্টি অজয়নকে মাঠেই মেরে ফেলবে। লক্ষ্মীর বাবা অপোনেন্ট ব্যক্তিকে অনেক পয়সা দিয়ে আগে থেকে কিনে রেখেছিল। সেই প্রতিযোগিতায় সুদেবও হাজির থাকে। আর অবশেষে দুই পক্ষের মধ্যে জবরদস্ত ফাইট শুরু হয়। সুদেব এই খেলার মধ্যেই অজয়নকে দুর্বল করতে শুরু করে এবং তাকে মনে করিয়ে দেয় যে তোমার মূর্তি খোঁজার সময় কিন্তু অনেক কমে এসেছে। আর অজয়ন সেই প্রতিযোগিতা জেনে বুঝে হেরে যায়। গ্রামবাসীরা তাকে খুব অপমান করতে শুরু করে। তবে এত কিছুর পরেও তার মা মন্দিরে আসতে পেরেছিল, এটা ভেবেই সে খুব খুশি হয়ে যায়। আর তার আর চাওয়ার কিছুই ছিল না। অজয়ন এবং তার বন্ধু সেই মূর্তি খোঁজার কাজে লেগে পড়ে, কিন্তু অনেক খোঁজার পরও তারা সেই মূর্তির সন্ধান পায় না। নরেন বলে দেখ ভাই, তুই তোর মা এবং লক্ষ্মীকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা, আমি গ্রামবাসীদের সামলে নেব। অজয়ন এবার মূর্তি খুঁজে পাওয়ার সমস্ত আশা ত্যাগ করে এবং তার হাতে থাকা সেই কচ্ছপ আকৃতির মূর্তিটি জলের মধ্যে ছুঁড়ে দিয়ে লক্ষ্মীর বাড়িতে তাকে নিতে চলে যায়। কিন্তু লক্ষ্মীর বাবা তো লক্ষ্মীকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছিল। অজয়নকে বাড়িতে দেখা মাত্রই লক্ষ্মীর বাবা অজয়নকে একটি রুমে বদ্ধ করে দেয় এবং গ্রামবাসীদের অজয়নের প্রতি লেলিয়ে দেয়। তো সকল গ্রামবাসীরা অজয়নকে মারতে লক্ষ্মীর বাড়ির দিকে ছুটে আসে, কিন্তু অজয়ন কোনোভাবে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। ক্ষিপ্ত গ্রামবাসী অজয়নের পিছু নেয় আর অবশেষে অজয়ন সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে একসময় মনিয়ন পৌঁছেছিল। গ্রামবাসীরা অজয়নকে তার মায়ের সামনেই বেধড়ক মারতে শুরু করে। মা এটা ভেবে খুব কাঁদতে শুরু করে যে তার ছেলের মৃত্যুও তার বাবার মতোই হতে চলেছে। আর একসময় অজয়ন সেই পাহাড় থেকে নিচে পড়ে যায়, যেখান থেকে একসময় মনিয়নও পড়ে গেছিল। কিন্তু জলের মধ্যে থেকেও কেউ একজন অজয়নকে বাঁচিয়ে নেয়। অজয়ন জলের বাইরে এলে সে দেখে যে তার পেটে একটি চাকু ঢোকানো আছে। অজয়ন সেই চাকু বের করে দূরে জলে ছুঁড়ে দেয়, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই চাকু ঘুরে ফিরে অজয়নের কাছেই বারবার চলে আসতে শুরু করে। চাকু কোনোভাবেই জলের তলায় তলিয়ে যায় না। এত ভারী হওয়ার সত্ত্বেও চাকুটি ভাসতে শুরু করে। কিছু সময় পরে সেই চাকুটি একটি কচ্ছপ আকৃতির বাক্সের কাছে গিয়ে আটকে যায়, যে বাক্স একসময় অজয়ন জলে ছুঁড়ে দিয়েছিল। অজয়নের একটি স্মৃতি মনে পড়ে। সে যখন ছোট ছিল তার দিদা প্রায় নৌকোপথে তাকে এই জায়গায় নিয়ে আসতো আর এই দিকে উদ্দেশ্য করে হাত জোয়াড়ো করে প্রণাম করত, যেন জলের ভিতরে কোনো ভগবান আছে। কৌতূহলবশত অজয়ন জলের একটু ভিতরে গেলে সে দেখে যে একটি বড় বাক্স রয়েছে, আর কচ্ছপ আকৃতির সেই বস্তুটি ছিল সেই বাক্সের চাবি। চাবি দিয়ে বাক্স খোলা হলে এখানে থাকে আসল দেবী মূর্তি। অজয়ন যখনই সেই মূর্তিটি টাচ করে তার সমস্ত ক্ষত নিমেষেই সেরে যায়। অজয়ন সেই মূর্তি নিয়ে পাড়ে উঠে আসে, যেখানে সুদেব আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সুদেব বলে অবশেষে তুমি মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়েছ, দাও এবারে এই মূর্তি আমাকে দিয়ে দাও, আমি সমস্ত ভিডিও ডিলিট করে দেব। অজয়ন মূর্তি দিতে চায় না আর কলের টু আর্টস ব্যবহার করে সুদেব এবং তার সঙ্গীদের অজ্ঞান করে মূর্তি নিয়ে সেখান থেকে চলে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে এসআই সাইফুদ্দিন সেই মূর্তি নিয়ে গ্রামবাসীদের সামনে আসে। তিনি সমস্ত বিষয়টি তাদের খুলে বলেন। পরমপিতার স্বপ্ন ছিল যে নিচু জাতের মহিলারাও সেই গ্রামের মন্দিরে প্রবেশ করতে পারবে। অবশেষে অজয়ন সেই কাজ সম্পন্ন করে। সে তার মাকে দিয়ে সেই মূর্তি গ্রামের মন্দিরে প্রতিষ্ঠা করায়। আর অন্তিমে অজয়ন লক্ষ্মীর বাবার উদ্দেশ্যে একটি চিঠি লিখে সেখান থেকে পালিয়ে যায়। অজয়ন লিখেছে মনিয়ন আগে যতগুলো চুরি করেছে প্রত্যেকটির পিছনে কোনো একটি অর্থপূর্ণ মিনিং ছিল, কিন্তু তোমরা গ্রামবাসীরা তাকে কোনো দিনও বুঝতে পারোনি। আর অজয়ন লক্ষ্মীর বাবার উদ্দেশ্যে বলে আজ আমি এই গ্রাম থেকে একটি জিনিস চুরি করে নিয়ে যাচ্ছি, আর সেটা হলো আপনার মেয়ে। অবশেষে অজয়ন লক্ষ্মীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। আর এই দৃশ্য দিয়েই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই মুভির কাহিনী আশা করি তোমাদের মন ছুঁয়ে গেছে। কাহিনীতে অজয়নের জীবনের জটিলতা আসলে তার দাদু মনিয়ন তৈরি করে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই জটিলতা কাটিয়ে অজয়ন মাথা উঁচু করে একটা সুন্দর জীবন কাটাতে পারেনি শুধুমাত্র তার বন্ধু নরেনের কার্যকলাপের জন্য। কাহিনীতে এই বিষয়টাও পরিষ্কার হয় যে পরমপিতা যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই উদ্দেশ্য সফল হয় অজয়নের হাত দিয়ে। কিন্তু এখানে মনিয়নের বীরত্ব প্রশংসনীয়। আসলে মূর্তি যে নিজের স্থানে শেষ অবধি অজয়নের হাত ধরে এসে পৌঁছেছিল সেই বিষয়ে মনিয়নের অবদানও কম কিছু ছিল না। পরের দিন চলে আসছি আবারও একটি সুন্দর মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।